অনেক বলা হয়ে গেছে, আমরাও ক্ষুধার্ত বটে। যাই, এই যে আমার আজকে যে 2 দিন আমি দলপাড়ায় একদিন ছিলাম ইলেকশনের সময় আসছিলাম, আর আজকে এই মাঠেই আমি আমার বড় ভাই যখন আপনাদের নেতা ছিলেন আমি আসছি, তার বক্তৃতা আপনারা শুনেছেন। আমার মাঝে মাঝে আমি বলি, মনে মনে আক্ষেপ করে যে দুর্ভাগ্য নিয়ে আমরা এই দেশে জন্মেছিলাম। দুর্ভাগ্য বলি, সেই পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত আমরা কেবলমাত্র বিপদেরই সম্মুখীন হয়েছি, কখনো ভালো আভাস আমরা দেখতে পাইনি। কথা হচ্ছে যে আজকের এই অনুষ্ঠান আপনারা সুদীজন এসেছেন, আমার সঙ্গে আমার রাজনৈতিক কর্মী যারা আছে তারা এসেছেন, এই সভার সভাপতিত্ব করছেন আপনাদের এই প্রিয় লোক আব্দুল করিম সাহেব, যাকে আমি অত্যন্ত স্নেহ করি। তিনি অত্যন্ত সফল এই জন্য বলব, তিনি বীর মুক্তিযোদ্ধা। এদেশের এই স্বাধীনতা সংগ্রামে তার অবদান আমার চেয়ে বেশি। আজকের এই মাসটি আমরা যারা আওয়ামী লীগ করি বা স্বাধীনতার সপক্ষের শক্তি, তাদের কাছে খুব অর্থপূর্ণ মাস। এই কারণে যে এই দিনে আমার মুক্তিযুদ্ধ মাধ্যমে এই দেশকে স্বাধীনতার দ্বারপ্রান্তে নিয়ে যায়, এবং এই দিনেই আমাদের কোন ভাইয়েরা তাদের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যান। মা বোনেরা তাদের সংগ্রামের বিনিময়ে, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদেরকে সহায়তা করে। মানুষের একটি নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সে মানুষ কখনো মানুষ হতে পারে না বা লক্ষ্যের স্তরে পৌঁছতে পারে না। আমাদের এই আনন্দের সবচেয়ে বড় দুঃখের ঘটনা এই মাসে আমাদের নেতা গণতন্ত্রের মহাসূত্র হোসেন শহীদ সালাউদ্দিন সাহেব ঠিক আজকের এই দিনে 1966 সালে লেবাননের রাজধানী বৈরুতে একটি হোটেলে দেহত্যাগ করেন। তিনি ছিলেন বাংলাদেশের আপামর জনসাধারণের তারই আশ্রয়ে প্রশ্রয়ে, তারই শিক্ষা দীক্ষায় আমরা শেখ মুজিবের মতো একজন দৃঢ়চেতা নেতা পেয়েছিলেন। অনেকেই বলে থাকে যে শেখ মুজিব না হলে দেশ স্বাধীন হতো না। আমি এই কথার সাথে একমত, কিন্তু কথাটা উল্টা ভাবে বলতে চাই যে এই দেশকে স্বাধীনতা করবে বলেই শেখ মুজিবের জন্ম এই বাংলাদেশে হয়েছিল, কি তাই না? আল্লাহ তাকে সেই তৌফিক দিয়ে এদেশে পাঠিয়েছিলেন। আপনারা জানেন শেখ মুজিব আমাদের নেতা, তিনি এই দেশকে, আমরা কি করলাম 1947 সনে দেশ বিভাগ হইল, হয় নাই? বিভাগ হইতে পেলাম, শাসকের পরিবর্তন ঘটল কিন্তু শোষকের পরিবর্তন ঘটল না। একদিন ছিল ব্রিটিশরা, আরেকদিন হয়ে গেল আমাদের পাকিস্তানি, ওয়েস্ট পাকিস্তানি ভাইরা। তাদের আচরণ ঠিক ওই বিভাগটা সুলভ ছিল। এই সমস্ত চিন্তা করে শেখ সাহেব আমাদের আদর্শ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিভাবে বাঙালি আমরা যদিও ব্রিটিশের নাগপাশ থেকে মুক্ত হয়েছি, কি করে আমাদের অর্থনৈতিক মুক্তি অর্জন হয় সেজন্য সচেষ্ট ছিলেন। তারই নেতৃত্বে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে আমরা আজকের এই স্বাধীন দেশের নাগরিক। এই দেশের শাসনভার এখন তারই কন্যা আমাদের মহান ব্যক্তি
গণতন্ত্রের ঠিকানা, বাঙালির ঠিকানা শেখ হাসিনা। আপনারা জানেন যে আপনারা মজুর করেছেন, দেখেছেন এই দেশ বিএনপি আমলেও শাসিত হয়েছে, এখনো শাসন করছে। এই বঙ্গবন্ধু কন্যা এমন কোন ক্ষেত্র নয় যেখানে তিনি সাহায্যের হাত বাড়ান না। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে প্রতিবন্ধী এবং গর্ভবতী মহিলা পর্যন্ত তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দেন নাই? কে বলেন তো? কিছু পান নাই? এমন কেউ আছেন? হ্যাঁ, কাজেই কোনো না কোনো ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষকে সাহায্য করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সরকার বিশেষভাবে আওয়ামী লীগ সরকার, আমি মাঝখানে বলেছিলাম যে আমরা অত্যন্ত দুর্ভাগ্য নিয়ে এসেছিলাম। দুর্ভাগ্য বলতে এই কারণে বলছিলাম জিনিসটা যে পাকিস্তান আমলে তো আমরা দুঃখ ভোগ করেছি, ঠিক 1975 সালের পরে এই দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধু আততায়ীর হাতে নিহত হওয়ার পরে কিছু কুচক্রী মহলের হীন উদ্দেশ্য চরিতার্থ হয় এবং বাংলাদেশ আবার সেই স্বাধীনতার চেতনা থেকে পিছিয়ে যায়। রাতারাতি বা কোনো বাংলাদেশ টেলিভিশন যারা বাংলাদেশ বেতার ছিল না, বঙ্গবন্ধুর আমলে সেটা রাতারাতি বাংলাদেশ টেলিভিশন, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদে পরিণত হয়ে। এইভাবে আমরা পাকিস্তানিদের আবার দাসত্বের মনোভাব নিয়ে এগিয়ে চলবে। অনেক ত্যাগ প্রতিকার পরে আবার সেই 96 সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হয়। মাঝখানে 5 বছর বিএনপি। আমার 2001 সালের ঘটনা জানেন, দেখেছেন এমন কোন আওয়ামী লীগ কর্মী ছিল না যার উপরে অত্যাচার না হয়েছে 2001 সালের পরে, হয় নাই? বহু লোক এলাকা ছেড়ে অন্য এলাকাতে গিয়ে বসবাস করতে হয়েছে। কিন্তু আওয়ামী লীগের আমলে কি কেউ অন্যভাবে অত্যাচারিত হয়েছে? না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মানুষ হিসাবে মানুষকে বিশ্বাস করি, আমরা কোন হিংসা বিদ্বেষ পোষণ করি না। তাই আমাদের নেত্রী বারবার বলেছেন, আসুন আমরা সবাই একত্র হয়ে এই দেশের জন্য কাজ করি। কাজ করলে দেশ নিশ্চয়ই এগিয়ে যাবে। এমন কোন ক্ষেত্র নাই যেখানে কাজ শুরু হয় না। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, নদী শাসন, নদী খনন, বিভিন্নভাবে এই দেশের কাজ তিনি হাতিয়ে নিয়েছেন। তিনি মাটির মানুষের মানুষ, মাটির সাথে সম্পৃক্ততা, সাধারণ মানুষের তিনি হিতৈষী। তিনি চান এই মানুষগুলি বাঁচলে এই দেশ এগিয়ে যাবে। কোন অংশকে এই দেশের মানুষকে যেমন শুধু যদি হাত পা এই সমস্ত জিনিসকে প্রত্যাবর্তন করে মুখের উচ্চ সংশোধন করা যায়, তাহলে কি তাকে স্বাস্থ্য বলে? বলে কি? বলে না। তাই যে কোনো অঙ্গকে গরু প্রচলন দেয়, সেই সরকার আমাদের ভালো কাজ করতে দেয়। তবে আমি আপনাদের কাছে কার্য করি। আল্লাহ শয়তানকে মানুষের ক্ষতি করার ক্ষমতা দিয়েছে, কিন্তু যিনি প্রকৃত মানুষ তাকে আমরা এই ক্ষমতা দেন। মানুষের আর শয়তানের মধ্যে প্রভেদ হচ্ছে শয়তান ক্ষতিকারক, আর মানুষ হচ্ছে মানুষের উপকারের জন্য। এই মানুষ হিসেবে আমাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের যে গুণাবলী আছে সেই গুণাবলী দিয়ে আমরা দেশকে চালানোর চেষ্টা করি। আমি আমার নির্বাচনের কালীন সময় বলেছি, নির্বাচনকালীন সময় আমার বক্তব্য ছিল আমি যে এমপি হবো এটা কখনো আমি আশা করি।
এটা আমার প্রত্যাশার মধ্যে ছিল না। মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে গিয়ে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। সেদিন আমি আমার কাছে ফিরিয়ে জানিয়েছিলাম, আল্লাহ এই বয়সে কেন আমি এই দায়িত্বভার আমার বড় হয়ে আছে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, কাজ করার জন্য তৌফিক দাও, আর আমি যাতে কোনোরকমে আমার চরিত্রে কোনো কলুষতা না আসে সেই দিক তুমি হেফাজত করার জন্য আমাকে আমি দ্বিগুণ শক্তি দাও। আমি সেদিন বলেছিলাম যে আপনারা ভালো কাজের জন্য আমার কাছে যাবেন, কোনো পয়সা লাগবে না, কিন্তু কোনো মন্দ কাজের জন্য বলে আমি তা করব। আমি আজকে আমার ব্যাখ্যাভাবে বললাম আপনাদের কাছে, যে কোনো কাজ সেটা ভালো হোক, সেই জন্য আপনারা যান, এলাকার কাজ হোক, নিজের স্কুলের কাজ হোক, নিজের সমাজের কাজ হোক, যাবেন, আমার যতটুকু সাধ্য আছে আমি করে দেব। কিন্তু অন্ধগুলোর উদ্দেশ্যে নিয়ে গেলে আমি সেখানে পারব না, আপনারা আমাকে মাফ করবেন। কারণ আমি একটা পর্যায়ে এসেছি, আমার বয়স 83 বছর, আল্লাহ আমাকে এই বছর ধার দিয়েছে, তো আল্লাহর শেষ করি। এই বয়সে আমাকে দায়িত্ব দিয়ে আল্লাহ কামেবি হওয়ার জন্য দিয়েছেন। আমি যেন মানুষের সাথে কখনো বিশ্বাসঘাতকতা আমি করি, আল্লাহর কাছে আমি সবসময় এটা প্রার্থনা করি, এবং আপনারাও আমাকে দোয়া করবেন। আমি আপনাদের সকলে দোয়া করতেছি। আমি যেহেতু বয়স বেশি, অনেক সময় আপনাদের মাঝে আমি হয়তো আসতে পারিনি যখন প্রয়োজনের সময়, তবে আমি চেষ্টা করি। আমি আমার এই যে সিভিল সার্ভে যারা আছে, ভাইস চেয়ারম্যান সাহেবরা আছেন, চেয়ারম্যান সাহেবরা আছেন, আমার পুত্র, আমরা তো অত্যন্ত প্রিয় মানুষ, আমার বন্ধু না, তাই না? সে সকল সময় আপনাদের সাথে আছে, থাকবে। আমার বড় আছে, এলাকার মানুষের দুঃখ কষ্ট বাধাবের চেষ্টা এবং সমাজের উন্নয়নের জন্য আমার যা কিছু করার আছে ইনশাল্লাহ আমি করে যাবো। আপনার দোয়া করবেন আমি যেন সেই পথের থেকে বিচ্যুত না হই। আর আমাদের মধ্যে কিছু থাকবে, প্রত্যেক বড় দলের মধ্যে কিছুটা থাকে না? একটা সংসার যখন বড় হয়, শুধু স্বামী স্ত্রী দুজনের সংসার কোনো ভেজাল নাই, আছে? তবুও আছে না, আছে না? এই নিজের জীবন দিয়াই উপলব্ধি করতে হয়, সেইগুলিকে বড় করে না দেখে। আর সংসার যখন বড় হয়ে যায়, ছেলে বড় হয়, মেয়ে বড় হয়, ভাইয়েরা বড় হয়, নাতি নাতনি সংসারে দেখা যায়, তখন তো স্বাভাবিকভাবেই একটা কিছু করে। সেগুলিকে আমল নিয়ে আমরা কি করলে দেশের উন্নতি করা যায়, কি করলে জনগণের উন্নতি করা যায়, কি করলে সমাজের উন্নয়ন করা যায়, আসুন আমরা সেই চিন্তায় আমাদের সময় কাটাই। আপনারা আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, বুদ্ধি দিবেন, আমাকে ঠিক করতে চাইতে করবেন। এই প্রত্যাশা নিয়ে আমি আমার দেশের বিশেষভাবে একটি কথা বলব, যুব সমাজ যারা আছে, যুবরা সমাজ, তোমরা কথা অন্য হয়ে ভিন্ন কাজ নিও না। কোনো ছেলেকে যদি আমি জিজ্ঞাসা করি তুমি কি করো, তাহলে ছাত্রবৃত্তি করি, বলবে না? কোনো ছেলেকে যদি বলি আর একটু বয়স্ক কি করো, তা আমি যুববৃত্তি করি। কেউ বলবে আমি পড়াশোনা করি। ছাত্রদের জিজ্ঞাসা করে আমি ছাত্রবৃত্তি, আরে ছাত্রদের মেন জিনিস হলো পড়াশোনা। কি বলেন বাবা, আপনাদেরকে চান যে আপনার ছেলে ছাত্রবৃত্তি করুক না করুক? হ্যাঁ, অনেকেই টাকা পয়সা নেই, কিন্তু প্রত্যেকের 15 টাকা তাদের মোবাইল ফোন আছে, আছে না? খাতা কিনের পয়সা নাই, মোবাইল কেনার পয়সা। আমি তাই না, এটা গার্জেন বই কিনে। আমি বহু ফ্যামিলির কথা জানি, হিন্দু খাতা আপনারা দৃষ্টি ছেলে আসলো, আসার পর মা হাতে 5,000 টাকা বুঝে দিল, মা খুব খুশি। কখনো জিজ্ঞাসা করবেন তুই 5,000 টাকা তুমি এই টাকাটা পেলি কোথায়?
কি বলে বল, তাহলে সে তো অন্য কাজে আরো সাহস পাই গার্জেনের কাছে। ছেলে টাকা পেলে কোথায় জিজ্ঞাসা করতে হবে। এই জিনিসগুলি আছে সমাজে। সমাজ যদি অবক্ষয়ের দ্বার করতে যায়, অধঃপতনের শেষ পর্যায়ে এসে বলছে, আপনি যতই চেষ্টা করেন সেই সমাজে ছেলেরা ভালো হতে পারে না, পারে। তাই আমি গার্জেনদের বিশেষভাবে অনুরোধ জানাবো। আমি প্রায় জায়গায় বলি স্কুলের টিচারদের, আরো পকেটে যদি আপনারা বিশেষভাবে যারা ক্লাস 10 পর্যন্ত পড়ে মোবাইল সিজ করে রেখে দেবে, তারপর যদি গার্জেন এসে ঝগড়া করে আমি দেখব। আপনি মেয়েদের সকালবেলায় নাস্তা করে রেডি করে দিয়ে দেবেন, মোবাইল তো পকেটে আছেই। সে যাই তার বন্ধুর সাথে মোবাইলে কথা বললো, আলাপ করলো, স্কুলে না যাই মাঝে পথে অন্য জায়গায় সময় কাটায় না। আপনারা আমাকে বলবেন যে এটা তো পুরুষ মানুষ, তাই পুরুষ পক্ষ সমর্থন করে, নিজেদের পছন্দ করে না। আমি তা বলছি না, মায়েদের আশ্রয় প্রশ্রয়ে ছেলেগুলোরা বেশি নষ্ট করে। ছেলে অন্যায় কাজ করছে, ছেলেদের বাপে খুঁজতেছে, রাস্তায় বাড়ির সামনে রাস্তা দিয়ে কোথায় আসবে ধরবো, মায়েগুলোকে সুশীল বাড়ি দিয়ে আয় না, ভালো মতো খাওয়াই এক গাড়িতে সবাই দিবে, ভালো বাড়িতে দিবে। বলেন তো ভালো খাওয়ার উপায়টা কোথায়? ছেলেরা হাসো না, আমি যে কথা বললাম অত্যন্ত সত্য এবং কঠিন সত্য। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আমার নাতি আছি, নাতিকে যদি বলি যে আমরা এই তোমাদের কাল শেষ হয়ে গেছে, এখনো কাল নাই, এইভাবে উত্তর দেয়। আমার নাতি আমাকে আমি বলছি বুঝবা তখন যখন বড় হবা, তখন দেখবা যে তোমার সাথে লোকগুলো তোমাকে ছাড়িয়ে অনেক উন্নয়নের শিবিরে হয়েছে, তখন তুমি আফসোস করবা যে দাদা যদি আমাকে শুধু দায়িত্ব পাই আরো দুটো ব্যাটারি বাড়ি দিত, তাহলে আমি আরো ভালো হতাম। আমাদের গান শুনে গিয়েছি। তো আমি কথা কত বাড়াবো, নিজের বোধ থেকে আপনাদেরকে বুঝতে হবে। আমার বোধ যদি না থাকে তাহলে আমার ছেলে বুদ্ধোদয় হবে কেমন করে? ছাত্র ভাইরা তোমাদের কেমন করে সমাজের কাজ করো? আমাদের সময় সমাজের কাজ হয়েছে, কিন্তু শুধু রাজনীতি যায় না। পড়ালেখা কমপ্লিট করো, যখন নিজে বি পাস করবে, লয়ার হবে, তখন তোমার একটা প্রতিষ্ঠা হবে। আর যদি তুমি এখন থেকে পড়ালেখা না করে শুধু রাজনীতিতে যাও, সারা জীবন মনের কান্না দিতে হবে, নিজে কিছু করতে পারবো না। কি কথাটা ঠিক কিনা? আজই অনুরূপভাবে নেই গার্জেনদের মধ্যে ছেলেরা কোথায় যায়। এখন তো আগে তো ধরেন এই কালিয়াতি স্কুলে যাইতে হতো, তাই যাইতে হতো না? হ্যাঁ, তখন ইউনিয়নের প্রতি ইউনিয়নের একটা স্কুল ছিল না। এখন তো প্রতি ইউনিয়নে কি প্রতি গ্রামে পারে তো স্কুল হয়ে গেছে। এখন তো খোঁজ নেওয়া সহজ। তাই ছেলেদের ব্যাপারটি আপনারা নজর রাখবেন, ছেলেদের খোঁজ রাখবেন। আর টিচারদের আমি বলি যে আপনারা একটু কঠোর হয়, খেলাধুলা ছেলেরা করবে, সেগুলো মানসিক গঠনের ধর্মে দৃঢ়তার জন্য, সেই সাথে লেখাপড়া যাতে সুস্থভাবে করে। আপনার প্রাইমারি স্কুলের টিচার আমি দিয়ে জায়গায় দেখেছি, তারা বসে গল্প করে, কোন স্কুলে আমার আজকে দেখলাম পাড়াতে 7জন টিচার, হ্যাঁ, কোন স্কুলে আবার 2জন টিচার, কেমনি করে চলে এটা আমার বোধগম্য হয় না। আপনারা যারা গার্জেন আছেন, এই রাস্তায় যখন একটা কন্ট্রাক্টর রাস্তা করে অথবা স্কুলে গুণ করে, আপনারা দেখবেন মানে এই রাস্তাতে আপনি চলবেন, এই স্কুলে আপনার ছেলের বলে আমি তো আসবো না, এখানে করতে আসবো, আমি সত্য কথা বলি, আমি হঠাৎ করে আসবো। এই জিনিসটা দেখার দায়িত্ব আপনাদের।
অনেকেই যায় একটা কাজ ভালো করে না, আমি কাজ ভালো করে না, তাহলে কি আমি এমপি হয়ে এসে ওই কাজের জন্য দাঁড়িয়ে থাকবো, বিষয় থাকবো? এটা হয়? সেই জিনিসগুলি আপনারা লক্ষ্য রাখবেন। এই সমাজ ভালো করার দায়িত্ব সমাজের যারা স্থানীয় প্রধানরা আছেন তাদের, আর সন্তানকে ভালো বন্ধ করার দায়িত্ব হচ্ছে গার্জেনের, মা এবং বাবা। চলুন আমরা সবাই মিলে আমরা এই কাজগুলিকে সম্পন্ন করি। নিশ্চয়ই কোন জাতি আমাদের সামনে টিকবে না। বাঙালি অত্যন্ত বুদ্ধিমান জাতি, অত্যন্ত বুদ্ধিমান জাতি। সারা পৃথিবীতে তাদের একটা সুনাম এবং সুযোগ আছে। সেই সুনাম সুযোগকে আমরা অক্ষুণ্ণ রাখি, আমরা কাজ করি, আমরা আমাদের কাজে নিজেদেরকে নিয়োজিত করি, দেশের চিন্তা করি, দশের চিন্তা করি, আমরা শুধু এগিয়ে এই কথা বলে সবাইকে আবার আমার সংগ্রামী অভিযান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা।